এই ইউনূস অনেকগুলো জমি দখল করছে মিরপুরে, যে কজন জামাতের লোক পেয়েছে আচ্ছা মতো পিটিয়েছে, যেটা আপনি ভালো বাংলা যদি বলেন শ্যাটানি দেওয়া, এমন শ্যাটানি দিয়েছে। মাজারপন্থী যে সমস্ত লোকজন আছে তাদের সাথে জামাতের শত্রুতা। তারপর পীরপন্থী যে গ্রুপটা আছে, একটা হলো মাজারে তারা একটু গাঁজা ঠাজা খায়, মাঝে মধ্যে মদ খায়, তেমন কিছু করে না, নিজেরা নিজের একটু নাচে গান গায়, ঘোরাফেরা করে দেয়, মানে তারা কিন্তু কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না। হ্যাঁ বাজারে, হ্যাঁ ওটার কাছে। তো এই মাজার কেন্দ্রিক যেমন লালনের আখড়া আছে, তারপর হাইকোর্টের মাজারে ধরেন 3 ধরনের লোক আছে। এক ধরনের লোক ওই সামনে বসে গাঁজা খায়, আর এক ধরনের লোক ওখানে মজমা মিলায়, আবার কেউ গিয়ে ভিতরে ওই কবরের ওখানে গিয়ে কান্নাকাটি করে, আবার পাশে মসজিদে গিয়ে নামাজ কালাম পড়ে। ফলে এখানে একটা মানে শাহ আলী বগদাদির মাজার বা শাহজালালের মাজার, এখানে বহু প্রকৃতির মানুষ আছে। আপনি খানজাহানের মাজারে যান, অনেক মানুষ যায় শুধু নামাজের জন্য, অনেক মানুষ যায় কবর জিয়ারতের জন্য, অনেকে যায় শুধু ওখানে ওই যে ছাগল ছেড়ে এটাকে খাওয়ানোর জন্য, মানে কুমির আছে, হ্যাঁ কুমির আছে, কুমিরকে ছাগল খাওয়ানোর মধ্যে তারা মনে করে। তো এই জিনিসগুলো অ্যাজ এ হোল প্রথম থেকেই জামাত এটা পছন্দ করে না। জামাতের যারা বিভিন্ন বক্তা তারা অনেক আগের থেকেই বলছিল যে আমরা যদি কোনোদিন ক্ষমতা আসি তাহলে এই যে বেদাত, এই যে শিরক, এটাকে আমরা উচ্ছেদ করব। এটা তাদের কিন্তু একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা এলো, ক্ষমতা আসার পর তারা ধরে নিল আমরা এখন ক্ষমতা আসছি, এইগুলো 2 নম্বর হলো যে যেহেতু এটা তাদের দীর্ঘদিন থেকে তারা মনে করে যে এই কাজ যারা করে তারা ইসলামের ক্ষতি করছে, কাজেই তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে এই 18 মাসে সারা বাংলাদেশে রীতিমতো যে তাণ্ডব চালিয়েছে, এটা আমাদের আবহমান বাংলার সংস্কৃতির সাথে যায় না। আমাদের দেশে হাজার হাজার বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একত্রে বসবাস করে আসছি। পাহাড়িরা যখন উৎসব করে ওখানে বাঙালিরা সেই উৎসবে অংশগ্রহণ করে, হিন্দুরা যখন পূজা করে পার্বণ করে মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। এমনকি মুসলমানরা এই যে আমাদের ভারতের যে সমস্যা আছে আমাদের ওখানে নেই, আমাদের গরু কুরবানি করছি এত করছি, মুসলমানরা সে দ্বিধা আসছে সেই জিনিসগুলো কিন্তু সাহায্য করছে। হিন্দুরা গরু পালে আমরা সেই গরু এনে জবাই করে তারপর আমরা কুরবানির সব পালন করি। তো এই বিভক্তিটা বাংলাদেশে ছিল না, যেটা জামাত শুরু করেছে। কিন্তু এইবার যে প্রবলেমটা দেখা দিয়েছে বিএনপি আসার পর, এতকাল তো তারা একসেটেভাবে মাজার আক্রমণ করেছেন, তারপর ইচ্ছামতো মারছে, এমনকি কবর থেকে লাশ উত্তোলন করে সেই লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম নির্মম ঘটনা ঘটেছে। কিন্তু শাহ আলী বগদাদির মাজারে যেটা হলো, তারা প্রথমে মারতে গেছে, বেশ সফল হয়েছে, পরবর্তীতে ওখানে যারা মাজারের পাগল আছে তারা সব একত্র হয়ে গেছে। একত্র হয়ে যে কজন জামাতের লোক পেয়েছে আচ্ছা মতো পিটিয়েছে, যেটা আপনি ভালো বাংলা যদি বলেন শ্যাটানি দেওয়া, এমন শ্যাটানি দিয়েছে, মানে সেই ভিডিওতে সেই দৃশ্য দেখা যায় না, ওরে বাবা গো, ওরে মা গো, বাঁচাও গো। এই যে প্রথম মানে একটা সংঘবদ্ধ যারা মাজার আক্রমণকারী তারা পাগলদের হাতে মার খেলো, এবং পাগলদের হাতে মার খাওয়া কিন্তু ভীষণ রকম অপমানজনক। ধরেন আমরা যখন আপনাকে মারি বা স্বাভাবিকভাবে আমরা মারামারি করি, দেয়ার ইজ এ সিস্টেম, আমরা সিস্টেমের মধ্যে, কিন্তু পাগল কিন্তু অত কিছু না। পাগল আপনাকে খামচে দেবে, কামড় দেবে, পাশে কতগুলো ময়লা আপনার মুখে লাগিয়ে দেবে, চুল ধরে টানবে, আপনাকে চিৎ করে শোয়াইয়া আপনার কাপড় চোপড় খুলে নিয়ে যাবে, পাগলের পাগলামি। এই কাজগুলো কিন্তু এইবারে যে এখানে হয়েছে, ফলে জামাতের কত লোকের যে ইজ্জত গেছে ওখানে, মানে এটা বলার মতো। যেটা আপনি চিন্তা করেন যে আমি ভাগ্য ভালো ওখানে যে এমপি সাহেব ছিল তাকে বাগে পায় নাই পাগলরা। কিন্তু পাগল কিন্তু একটা জিনিস আছে, পাগল সব ভুলে যায় কিন্তু কিছু কিছু জিনিস ভুলে না। তো ওই আক্রমণ যারা করছে ওই সময়টাতে ওদের কানের মধ্যে যদি ঢুকাই দেওয়া হয়েছে যে অমুক অমুক লোক আছে, ওই পাগল যতদিন জীবিত থাকবে, সাপ যেমন সে তার ভুলে না তার শত্রুকে, পাগল একই অবস্থা। আপনি ঘুরে ফিরে দেখবেন পাগলকে সারাদিন আপনি খাওয়ালেন দাওয়ালেন এবং পাগল একটা বাজে কথা বলে, ধরেন একটা গালি দেয়, তো ধরেন তুই রাজাকার গালি দেয় কোনো একটা পাগল, তো আপনি পাগলটাকে খাওয়ালেন দাওয়ালেন, সুন্দর করে আদর করলেন, যত্ন করলেন, সে বললো যে ঠিক আছে বাবা তুমি আর আমাকে তুই রাজাকার ঠাজাকার বলো না। তো সে ঘুরে আসবে, এসে আবার বললো তুই রাজাকার। এটা কিন্তু পাগলের একটা চরিত্র। দেখুন ওই যে পাগলগুলো ওখানে মনে করেন যে ওখানে মারামারি করছে, ওরা কিন্তু মজা পেয়ে গেছে। এখন তারা খুঁজবে যে ওই ধরনের লোক আর কোথায় কোথায় আছে, এবং এই যে ইথারে এই মাজারের যে পাগলদের যে বাণী, পাগলদের যে ভাষা, এটা কিন্তু অন্যান্য মাজারে চলে গেছে। ফলে আগামীতে আপনি দেখবেন যে মাজার আর আক্রমণ করতে জামাতের যারা লোকজন আছে আমার কাছে মনে হচ্ছে তারা সাহস পাবে না। অনেকে বলছে যে শেখ হাসিনা তাকে আগেই চিনতে পেরেছেন। হ্যাঁ, শেখ হাসিনা অবশ্যই চিনতে পেরেছে, এই জন্য তো শেখ হাসিনা তো আমার মতো না, আপনার মতো না। তিনি
একটা দেশ 17 বছর চালিয়েছেন। দেশ চালানো যে কত কঠিন এবার তো ইউনূস সাহেব হাড়ে হাড়ে টের পেয়েছে। জনাব তারেক রহমান সাহেব 3 মাসের মধ্যে তিনি টের পাচ্ছেন যে কত কঠিন। ফলে 17 বছর পরে এখন তারেক রহমান সাহেবের বয়স যদি 62 বছর হয়, তার বয়স শেখ হাসিনার বয়সী হয়ে যাবে। তো কাজেই দেশ চালানো এত সহজ বিষয় নয়, তারা অনেক কিছু বুঝতে পারে। তো সেই বুঝতে পারার কারণে তিনি এই মাণিক্য, বাংলাদেশের যে মাণিক্য, বাংলাদেশের যে রত্ন, দ্য জেমস, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস মাদ্দা জিল্লুহুল আলী, তো এই মাদ্দা জিল্লুহুল আলীকে শেখ হাসিনা ঠিকই চিনতে পেরেছিলেন। তো আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি, যখন আমি ওনার প্রেমে খুব মুগ্ধ, চারিদিকে শুধু আমি ইউনূস দেখি, এবং আমি মনে করি যে ইউনূস সাহেব যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসে, তাহলে মানে যাকে বলা হয় বাংলাদেশ একেবারে মাটি আর মাটি থাকবে না, সব স্বর্ণ হয়ে যাবে। যত বাড়ি আছে সব বাড়িতে খাবার দাবার পূর্ণ হয়ে যাবে, দারিদ্রতা থাকবে না। ওনার 3-0 থিওরির মতো আমরা সুইজারল্যান্ডে যাওয়া লাগবে না, সব ভালো ভালো আলো বাতাস এখানে আছে। তো এটাকে ওনাকে প্রমোট করার জন্য একটা আমি লেখা লিখলাম। বাংলাদেশ প্রতিদিন একটা লেখা লিখেছিলাম, আর একটা লেখা লিখেছিলাম নয়া দিগন্তে। তো দুটো লেখার পর উনি আমাকে টেলিফোন করে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়েছিলেন। তো সেই লেখাবার ওনার যে মানে বই আছে, উনি করে কি ওনার নিয়ে যত ভালো ভালো কথা হয় সেগুলো আবার উনি বই আকারে প্রকাশ করে। তো উনি আবার ওই আমার লেখাগুলোকে নিয়ে দুটো বই করেছেন, আবার সেই বই আবার আমাকে উপহার পাঠিয়েছেন। তো বুঝেন যে আমার প্রেমটা কোন পর্যায়ে ছিল। তো সেই প্রেমের যখন আমি লেখাটা লিখছি, তো আমি যখন লেখা লিখছি মনে খুব আনন্দ। উনি আমেরিকা থেকে আমাকে টেলিফোন করেছেন, রনি আপনি আমাকে লিখেছেন, মানে উনি তো অনেক সুন্দর করে বলেন যে আসলে আমি যা, এটা আপনি বুঝতে পেরেছেন, আপনার কলমে এটা এত সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলেছেন যেটা আমিও পারতাম না। এই কথা বলার পর আমার কাছে মনে হতো যে আরে আমার আর বেঁচে থাকার দরকার নেই, আমার এখন মরে যাওয়া উচিত, আই শুড ডাই। এত প্রশংসা সহ্য করা যায় না। এই প্রসঙ্গে যখন আমি এরকম একটা খুশি মুডে, ঠিক এই সময়টাতে একজন লোক চট্টগ্রাম থেকে আমাকে টেলিফোন করলেন। টেলিফোনের সাথে খুব রাগ, রনি সাহেব আপনার সঙ্গে আমার যে ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, আপনি একটা ফালতু মানুষ, আপনি কোনো কিছু না জেনে না বুঝে এই সমস্ত লেখা লিখেছেন। তা আমার এই যেরকম সুখের মধ্যে আমি খুব বললাম যে কী ব্যাপার আপনি, বলে যে আমার বয়স এখন 78 বছর, আপনি ডক্টর ইউনূসকে কী চিনেন? ওনার বাড়ির পাশে আমার বাড়ি, আমি ওনার প্রতিষ্ঠানের ডিএমডি ছিলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, তারপরে ওনার যত কাজ এই সব আমি দেখেছি, সব আমার হাত দিয়ে করা, গ্রামীণ ব্যাংকের সব কাজ আমার হাত দিয়ে করা। ওনার মতো প্রতিহিংসা পরায়ণ মানুষ বাংলাদেশে আর নাই। আপনি তাকে কিচ্ছু জানেন না, চিনেন না, আপনি তাকে এমনি দূর থেকে দেখে মানে আপনি বেকুবের মতো একটা কাজ করছেন বলে ভদ্রলোক টেলিফোনটা রেখে দিল। ভালো কথা। আমার এত রাগ হলো, আমার তো তখন বেশ ক্ষমতা আছে, আমার কাছে মনে হলো যে এই লোকটাকে যদি আমি পেতাম, আমি এর একটা 12টা বাজিয়ে দিতাম, আলো ভর্তা করে ছেড়ে দিতাম। ভালো কথা, ওইভাবে রেখে দিয়েছি। যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলো, আমি 3 মাস ওনার দিকে আকাশের দিকে তাকিয়ে থাকলাম যে হারে কত সুন্দর মানুষ। এরপরে যখন ওনার নোংরামি, ওনার আজে বাজে জিনিস, ওনার নির্মমতা, ওনার নৃশংসতা, ওনার প্রতিশোধ পরায়ণতা, এগুলো যখন আমি দেখলাম, তখন আমার কাছে ওই লোকটার কথা মনে হলো যে হারে ওই লোকটা টেলিফোন করে যদি ফোন থাকতো আমি ওনারে গিয়ে একটা চুমা দিয়ে আসতাম। এই হলো একটা। আরেকটা কথা বলি একেবারে টু দি পয়েন্টে। একসময় ঢাকাতে দুজন গুন্ডা ছিল, বিখ্যাত গুন্ডা ছিল, কেরামত কোসি গুন্ডা। তো পুরো ঢাকা শহরে 80-র দশকে খুব নাম করা গুন্ডা ছিল। তো কোসি হলো ওই যে আব্দুল মান্নান কোসি, বিজিএমের যে সভাপতি হয়েছিল, এই হলো কোসি, চাচাতো ভাই গোপালগঞ্জ বাড়ি, আর এর বড় ভাই ছিল কেরামত গুন্ডা। তো সেই কেরামত গুন্ডা গার্মেন্টসের মালিক, সে আমাকে একদিন বলতেছিল, আমি বললাম যে ভাই আপনার এই দুরবস্থা কেন? কয় ডক্টর ইউনূসের জন্য। বলে ডক্টর ইউনূসের জন্য কীরকম? বলে যে আমি মূলত মিরপুর এলাকায় মাস্তানি করে খেতাম, এর জমি দখল করা, ওর জমি উদ্ধার করে দেওয়া, এইগুলো করে ঠরে আমি এগুলো খাওয়া দাওয়া করতাম। তো এখন এই ইউনূস অনেকগুলো জমি দখল করছে মিরপুরে, ইউনূস অনেকগুলো জমি দখল করছে, আমি গিয়ে ক্যাডার ম্যাডার নিয়ে সেগুলো সব জমিগুলো উদ্ধার করতে গেছি। তো যাই হোক সেগুলো উদ্ধার করছে, কিন্তু ওনার গ্রামীণ ব্যাংকের ভিতরে যে জমিগুলো আছে সেগুলো উদ্ধার করতে আমি যখন যাব, এর মধ্যেই সে মানে উপদেষ্টা হয়ে গেছে। উপদেষ্টা হয়ে সে প্রথম যে কাজটা করছে, আমাকে সে জেলখানায় ঢুকছে। এতগুলো মামলা, সেগুলো করে আমার 7-8 বছর লাগছে সেই মামলা থেকে রক্ষা পেয়ে বের হতে। 91 সনের কথা। তা বলে যে আমি বের হয়ে 7-8 বছর লাগছে, বের হয়ে দেখি যে আমার ঘর গেছে, সংসার গেছে, ব্যবসা বাণিজ্য, আমি পথের ফকির হয়ে গেছি। ওনার মতো প্রতিহিংসা পরায়ণ লোক আমি জীবনে দেখি নাই। এই লোকটা এখন কেরামত গুন্ডা এখনও জীবিত।